হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা ডিসকাস করবো ভোল্টেজ ডিভিশন রুল সম্বন্ধে। ভোল্টেজ ডিভিশন রুল মানে কি? এই ধর আমাদের একটা লুপ আছে, যে লুপটার মধ্যে আমাদের একটা ভোল্টেজ সোর্স লাগানো আছে ভি, এবং R1 R2 R3 তিনটে রেজিস্টার আছে। R1 এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V1, R2 এর অ্যাক্রসে V2 এবং R3 এর অ্যাক্রসে হচ্ছে V3। তাহলে আমরা ডাইরেক্টলি V1 V2 V3 কে কি করে ফাইন্ড করতে পারবো সেটা আমরা দেখে নিই। আগে আমরা প্রসেসটা বলি, তারপর এটা মনে রাখার একটা শর্ট ট্রিক্স আছে, সেটা আমরা বলে দেবো। আমরা দেখতে পাচ্ছি আমরা V1 V2 এবং V3, দেখ আমরা আগের দিনের ক্লাসে KVL থেকে দেখতে পেয়েছিলাম যে টোটাল যে ভোল্টেজটা হয় তার পুরো লুপের যে টোটাল ইএমএফটা, টোটাল ভোল্টেজটা ইকুয়াল টু 0 হয়। তার সেখান থেকে আমরা KVL ইকুয়েশন থেকে আমরা পেয়েছিলাম, দেখ V ইকুয়ালস টু কি হবে তাহলে V1 প্লাস V2 প্লাস V3, V1 ইকুয়ালস টু V ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3। এটা আমরা আগের দিনই ডিটেলসে ডিসকাস করেছিলাম। নেক্সট আমাদের এখানে প্রোভাইডিং কারেন্ট কি কি কারেন্ট যাচ্ছে, কারেন্ট আছে আই। এবার ওহমস ল অনুযায়ী আই ইকুয়ালস টু কি হবে, ওহমস ল অনুযায়ী ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আই ইকুয়ালস টু কি হবে ভি বাই আর। তাহলে এখানে আর কি, আর হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে আমরা এখানে বলছি আর টি দিয়ে, আর টোটাল, আর টি হচ্ছে এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে আই ইকুয়ালস টু ভি বাই আর টি, আই ইকুয়ালস টু ভি বাই আর টি। আর টিটা কি, আর টি হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি না, সিরিজে থাকলে আমরা জানি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হয়, সিরিজে থাকলে হয় আর জাস্ট তিনটে যোগফল R1 প্লাস R2 প্লাস R3। আমরা জানি সিরিজে থাকলে রেজিস্ট্যান্স খালি অ্যাড হয়ে যায়, তাহলে R1 প্লাস R2 প্লাস R3 এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে I ইকুয়ালস টু কি হবে ভি বাই আর টি। দেখা আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তাহলে আমরা V1 কি হবে, দেখ V1 ইকুয়ালস টু কি, V1 ইকুয়ালস টু আমরা V1 এর জায়গায় কি বসাতে পারি, আমরা আগের দিনই KVL এর ক্লাসে ডিসকাস করেছিলাম। V1 এর জায়গায় কি বসাতে পারি, V1 কি মানে R1 এর একটা হচ্ছে ভোল্টেজটা, R1 এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, R1 এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে দেখ I, রেজিস্ট্যান্সটা কি R1, তাহলে ওহমস ল অনুযায়ী V1 ইকুয়ালস কি হবে I ইনটু R1, I ইনটু R1, I ইনটু R1, V2 I ইনটু R2 আর V3টা কি I ইনটু R3। তাহলে জাস্ট I এর ভ্যালুটা নিয়ে এসে এখানে পুট করে দে। I এর ভ্যালু কত পেলাম, V বাই RT ইনটু R1, V বাই RT ইনটু R2, V বাই RT ইনটু R3। দেখ আশা করছি বুঝতে পেরেছি। এবার শর্ট ট্রিকটা কি, সবসময় মনে রাখবো ভোল্টেজ ডিভিশন রুল থাকলে আমরা যার অ্যাক্রসে ভোল্টেজ বার করতে চাই, যার অ্যাক্রসে ভোল্টেজ বার করতে চাই, খালি টোটাল কি মনে রাখবো না, আমরা টোটাল কারেন্টটা বার করব এবং যার অ্যাক্রসে ভোল্টেজ বার করতে চাই খালি সেটাকে গুণ করে দেবো। আমাদের টোটাল কারেন্টটা কি হবে ভি, আমাদের টোটাল ভোল্টেজটা কি ভি, ভি বাই R1 প্লাস R2 প্লাস R3। তাই তো আমরা করেছি, R3 জায়গায় খালি R1 প্লাস আর এই পুরো পার্টটা জায়গায় RT বসানো আছে, দিয়ে যার অ্যাক্রসে ভোল্টেজ বার করতে চাই খালি সেটা গুণ করে দেবো। R1 যখন করবো R1, R2 করলে R2 এবং R3 করলে R3। এটা হচ্ছে একটা শর্ট ট্রিক ভোল্টেজ ডিভিশন রুল, খুব খুব সহজে মনে রাখার জন্য। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। নেক্সট আমরা ডিসকাস করবো কারেন্ট ডিভিশন রুল সম্বন্ধে। কারেন্ট ডিভিশন রুল কখন অ্যাপ্লিকেবল, সবসময় মনে রাখবো ভোল্টেজ ডিভিশন রুল তখনই অ্যাপ্লিকেবল যখন ভোল্টেজগুলো রেজিস্ট্যান্সগুলো সিরিজে থাকবে, তবেই না ভোল্টেজগুলো এখানে ভোল্টেজটা আলাদা তবেই তো কারেন্টটা যাচ্ছে, এখানে ভোল্টেজটা আলাদা তবেই তো কারেন্টটা ফ্লো করছে। কারেন্ট কখন ফ্লো করে, যখন ভোল্টেজ ডিফারেন্স থাকে তখনই তো কারেন্ট ফ্লো করে। এই V1 আর V2 যদি সমান হয়ে যায় তাহলে তো কারেন্টটা যাবেই না এখান থেকে এতটা অবধি। কি বলছি আশা করছি বুঝতে পেরেছি। আমাদের V1 আর V2 যদি ইকুয়াল হয়ে যায় বাই দ্য চান্স, তাহলে কারেন্টটা কোনো মতেই ফ্লো করবে না R1 থেকে R2 অবধি। আশা করছি বুঝতে পেরেছি। V1 আর V2 এর মধ্যে একটা ডিফারেন্স আছে বলেই, ভোল্টেজটা ড্রপ আছে বলেই কারেন্টটা ফ্লো করছে এখান থেকে এত অবধি। আশা করছি বুঝতে পারছি। তাহলে আমাদের ভোল্টেজ ডিভিশন রুল তখনই অ্যাপ্লিকেবল যদি রেজিস্ট্যান্সগুলো সিরিজে থাকে, আর কারেন্ট ডিভিশন রুল তখনই অ্যাপ্লিকেবল যদি রেজিস্ট্যান্সগুলো প্যারালালি থাকে। প্যারালালি থাকলে আমরা জানবো, দেখ প্যারালালি থাকলে আমাদের ভোল্টেজ ড্রপগুলো সেম। দেখ এখানেও ভি প্যারালালি থাকলে, যদি মাঝে কিছু না থাকে, সবসময় আমরা জেনে রাখবো যখন একটা রেজিস্ট্যান্স একটা ভোল্টেজের প্যারালালে লাগানো আছে, যদি এর মাঝে কিছু না থাকে, তারটা ডাইরেক্টলি তার দিয়ে কানেক্টেড থাকে, এর মাঝে কিছু রেজিস্ট্যান্স, কিছু ইন্ডাক্টর, কিছু ক্যাপাসিটর কিচ্ছু নেই, খালি তার আছে, তাহলে এখানে যা ভোল্টেজ থাকবে এখানেও তাই ভোল্টেজ থাকবে, এখানেও তাই ভোল্টেজ থাকবে। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি
রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে তাহলে কারেন্টটা সেম হয়। দেখ এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে এবং এর মধ্যে দিয়ে আই কারেন্টই যাচ্ছে। আর যদি রেজিস্ট্যান্সগুলো প্যারালাল থাকে তাহলে তাদের ভোল্টেজটা সেম হয়, যদি এখানে কোনো রেজিস্ট্যান্স থাকতো আর এখানে একটা যদি আমরা এরকম রেজিস্ট্যান্স লাগিয়ে দিতাম তাহলে কিন্তু এই ভোল্টেজটা সেম হতো না। কিন্তু আমাদের এখন কোনো রেজিস্ট্যান্স নেই, এখানে কোনো এখন রেজিস্ট্যান্স নেই, এই কারণে আমাদের ভোল্টেজটা সেম। এখানে যদি কোনো রেজিস্ট্যান্স নেই তাহলে এখানেও ভি, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজটা ভি এবং এর অ্যাক্রসে ভোল্টেজটা ভি। আমরা যদি পাশে আর একটা রেজিস্ট্যান্স লাগাতাম তাহলে তার অ্যাক্রসে ভোল্টেজটা আমাদের ভি আসতো। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কারেন্ট ডিভিশন রুল। তাহলে আমরা কি করে বার করব? আমাদের সেম অ্যাজ আমাদের টোটাল কারেন্টটা কি হবে? টোটাল কারেন্টটা ভি ইকুয়ালস টু কি হবে? আমাদের টোটাল কারেন্ট আই, তাহলে আই ইকুয়ালস টু কি হবে? ভি বাই আর মানে ভি বাই আর টি। যেমন আমরা আগের দিন করেছিলাম, আগের বার করলাম তেমনই করলাম। আর টিটা কি হবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? না দুটো রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হয়? দেখ আশা করছি জানিস। দুটো রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে কি হয়? না দুটো রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। আমাদের দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে তাহলে আমাদের কি হয়? না ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু হয় বেসিক্যালি। দিয়ে এটাকে সলভ করে উপরে দুটোর গুণফল তলায় দুটো যোগফল। দেখ এগুলো আমরা ক্লাস 12-এ শিখে এসেছি, তাই আমরা খুব ডিটেলসে যাচ্ছি না কীভাবে প্যারালালে থাকলে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হয়। তোরা যদি ভুলে গিয়ে থাকিস একটু 12-এর বইটা উল্টে দেখবি, একদমই মনে পড়ে যাবে। প্যারালালে থাকলে কী করে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হয়? না আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। ঠিক আছে, তাহলে ভি এর জায়গায় খালি ভি আছে আর ওয়ান বাই আর টি মানে টি এর জায়গায় খালি বসানো আছে আর ওয়ান প্লাস আর টু বাই আর ওয়ান আর টু। আশা করছি বুঝতে পেরেছিস। আমাদের মনে রাখতে হবে প্যারালালে থাকলে এটা ওয়ান বাই আর টি থাকে, তাহলে ওয়ান বাই আর টির জায়গায় আমরা বসালাম আর ওয়ান বাই প্লাস আর টু বাই আর ওয়ান আর টু। আশা করছি বুঝতে পেরেছিস কি করলাম। এটা কোথা থেকে আসছে আশা করছি জানিস। এটা ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু আমরা যদি যোগ করি এলসিএম নিলে তাহলে তলাটা কি আসবে? আর ওয়ান আর টু আর ওপরটা আসবে আর ওয়ান প্লাস আর টু। তাহলে সেটাই বসানো হয়েছে এখানে। তাহলে এবার আমরা কি বলবো? নেক্সট আমরা কি ডিসকাস করতে চাই? আমরা সবসময় মনে রাখবো যখনই কারেন্ট ডিভিশন রুল কখন অ্যাপ্লিকেবল, যদি কারেন্টটা দেখ এখানে পুরো টোটাল কারেন্টটা আই আসছিল, দেখ এখানে দুটো রাস্তা দেখতে পাচ্ছে কারেন্টটা, তাহলে কিছুটা কারেন্ট এদিকে চলে আসছে, কিছুটা কারেন্ট আবার এদিকে চলে আসছে। দেখ না দুটো কারেন্টটা পুরো কারেন্টে যাচ্ছিল, এখানে দেখলো দুটো পার্টে ভাগ হয়ে গেছে, তাহলে কিছুটা কারেন্ট এদিকে এসে গেল, কিছুটা কারেন্ট এদিকে চলে গেল। তাহলে ধরে নিলাম আর ওয়ানের মধ্যে কারেন্ট যাচ্ছে আই ওয়ান আর আর টুর মধ্যে কারেন্ট যাচ্ছে আই টু। তাহলে আই ওয়ানটা কত হবে? আই ওয়ান ইকুয়াল টু কি লিখতে পারি? আই ওয়ান ইকুয়াল টু এই খালি এর জায়গায় ওয়ান বসিয়ে দিলে তাহলে টোটাল ভোল্টেজটা তো সেমই, এখানেও ভি এখানেও ভি এখানেও ভি, তাহলে আই ওয়ান ইকুয়াল টু কি হবে? ভি বাই আর টি খালি হবে না, আর টির জায়গায় হবে আর ওয়ান, আর টির জায়গায় আর ওয়ান। তাহলে এবার সব ভ্যালুগুলো বসিয়ে দে। আই এর ভ্যালু তুই জানিস, একটু আগে বার করা হয়েছে। আই ওয়ান ইকুয়াল টু কি হবে? ভি বাই আর ওয়ান। তাহলে এখান থেকে আমরা ভি কি বার করতে পারবো? জাস্ট এই পার্টটা ওদিকে নিলাম, এই পার্টটা তলায় নিলাম, তাহলে ভি ইকুয়াল টু কি হবে? জাস্ট এটা আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে আই ইন্টু আর ওয়ান আর টু আর এই আর ওয়ান প্লাস আর টুটা তলায় চলে এলো আর ওয়ান প্লাস আর টু। তাহলে ভি ইকুয়াল টু কি হলো? আই ইন্টু আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। তাহলে সব ভ্যালুগুলো বসালাম, তাহলে ভ্যালুগুলো যেই বসা দিয়ে কাটাকুটি করলেই দেখবি আর ওয়ানটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? আই ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। সেমভাবে আমরা আই টুটা বার করতে পারি। আই টু কী হবে? ভি বাই আর টু। তাহলে ভি এর জায়গায় আমরা বসাবো আই আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। তাহলে এর সাথে কি গুণ করছি? ওয়ান, তলায় কি আছে? ওয়ান বাই আর টু। দেখ না ভি এর সাথে কি গুণ হচ্ছে? ওয়ান বাই আর টু। তাহলে এর সাথে আমাদের কি আছে? ওয়ান বাই আর টু। তাহলে আর টু যেই বসাচ্ছি তাহলে আর টু আর এখানে আর টুটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কি থাকছে? আই আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু। দেখ আশা করছি বুঝতে পারছিস কারেন্ট ডিভিশন রুল সম্বন্ধে। তাহলে কারেন্ট ডিভিশন রুল মনে রাখারও একটা শর্ট ট্রিক আছে, সেটা আমরা বলে দিই। কারেন্ট ডিভিশন এত কিছু মনে রাখার দরকার নেই, আমরা ডাইরেক্টলি শর্ট কাট একটা ট্রিক আছে, সেই ট্রিকটা দিয়ে আমরা ডাইরেক্টলি করতে পারবো। কি করে করব? যখন আমরা আর ওয়ানের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, যখন কারেন্টটা যাচ্ছে আর ওয়ানের মধ্যে দিয়ে, তখন কারেন্টের নাম কি? আই ওয়ান। আর যখন কারেন্টটা যাচ্ছে আর টুর মধ্যে দিয়ে, কারেন্টের নাম হচ্ছে আই টু। তাহলে যখন আই ওয়ান বার করবো, সবসময় একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি কি করে বার করব। যখন আই ওয়ান বার করবো, যখন আই ওয়ান বার করব, তখন সবসময় মনে রাখবো যে নিচে থাকবে দুটোর যোগ,
নিচে থাকবে দুটোর যোগ, মানে নিচে দুটো নয়, যতগুলো রেজিস্ট্যান্স থাকবে প্যারালালে সবাইকার যোগ। নিচে থাকবে আমাদের দুটো আছে বলে আমরা এখানে দুটো বলছি, দুটোর যোগ। ওপরের টোটাল ভোল্টেজটা যেহেতু ভোল্টেজটা সেম, টোটাল ভোল্টেজ ইনটু যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বলতে কি বলতে চাইছি, এখানে R1 এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না, যখন I1 বার করছি কারেন্টটা কার মধ্যে দিয়ে যাচ্ছে না, R2 এর মধ্যে দিয়ে যাচ্ছে না, R1 এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে ইনটু R2। যদি এখানে আর একটা রেজিস্ট্যান্স থাকতো, R3 থাকতো, তাহলে R2 আর R3, তাহলে আমরা উপরে কি লিখতাম, জাস্ট দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, R2 আর R3 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আশা করছি বুঝতে পেরেছি। এবার I2 যখন করছি, I2টা কার মধ্যে দিয়ে যাচ্ছে না, R1 এর মধ্যে দিয়ে যাচ্ছে না, তাহলে টোটালটা লিখলাম V/R1 + R2 ইনটু যেটার মধ্যে দিয়ে যাচ্ছে না সেটা ইনটু R1। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কারেন্ট ডিভিশন রুল কি করে করতে হয়। দেখ, কারেন্ট ডিভিশন রুল আর ভোল্টেজ ডিভিশন রুলের একটাই ডিফারেন্স, ভোল্টেজ ডিভিশন রুল যখন করছি, দেখ ভোল্টেজ ডিভিশন রুলেও এই পোর্শনটা কিন্তু আছে, টোটাল ভোল্টেজটা ভি বাই পুরোটার যোগফল, যতগুলো রেজিস্ট্যান্স আছে সবকটার যোগফল ইনটু আমরা ভোল্টেজ ডিভিশন রুলের ক্ষেত্রে যার অ্যাক্রসে ভোল্টেজ বার করতে চাই সেটাই গুণ করি, আর কারেন্ট ডিভিশন রুলের ক্ষেত্রে যার অ্যাক্রসে কারেন্ট বার করছি সেইটার বাদে বাকিগুলো আমরা বার করছিলাম R1 এর, তাহলে R1টাকে নেব না, R1 ছাড়া বাকি যেটা আছে R2, তাহলে R2 লিখেছি। দেখ বুঝতে পেরেছি, ভোল্টেজ ডিভিশন রুল থাকলে যেটা অ্যাক্রসে বার করবো সেটাই, আর কারেন্ট ডিভিশন রুল করলে যেটা অ্যাক্রসে বার করছি না সেইটা। দেখ আশা করছি বুঝতে পেরেছিস ভোল্টেজ ডিভিশন রুল, কারেন্ট ডিভিশন রুল। যদি তোদের মনে কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। আমার এই নোটসটা ডাইরেক্টলি অ্যাক্সেস করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারিস। चल मिलते हैं अगले क्लास में, बाय बाय। If I make you crazy, just take it easy.